হাসিনার ফেরার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অপরাধীকে ফেরত দেয়া হবে কিনা তা নির্ভর করবে আশ্রয়দাতা দেশের উপর। আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হলে নাও ফিরতে পারেন মত বিশ্লেষকদের। মন্ত্রিপরিষদ ঢেলে সাজানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর, আসতে পারে বেশ কিছু রদবদল। নতুন করে আলোচনায় সেলিমা রহমান, আলাল, পার্থরা। এনসিপিতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের নেতাদের ভিড়। মূল আদর্শ থেকে সরে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, মত বিশ্লেষকদের। মধ্যপন্থায় চলছে দল, সাফ জানালেন আখতার হোসেন। জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান। বৈশ্বিক শান্তি, মানবাধিকারের প্রতি গুরুত্ব আরোপ, চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার। হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য। কারা জড়িত সেই তথ্য থাকার দাবি তৃণমূল কংগ্রেসের নেত্রীর। আসামিদের গ্রেপ্তারের বিষয়ে ধামাচাপা দিতে বলেছিলেন অমিত শাহ। শিগগিরই দেশে ফিরছেন শেখ হাসিনা। ভারতীয় গণমাধ্যমে এমন ঘোষণার পর দেশ জুড়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়। আইন ও কূটনীতির জটিল সমীকরণে হাসিনার ফেরার সম্ভাবনা কতটুকু, আর তা না হলে তার দেশে ফেরায় বাধাগুলো কোথায়, তা নিয়ে উঠছে প্রশ্ন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। অন্তর্বর্তী সরকার তাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে কূটনৈতিক পত্র পাঠায়, যার জবাব দেয়নি ভারত। ২০২৪ সালের ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নোট ভার্বাল পাঠায়। দ্বিপক্ষীয় এক্সট্রাডিশন চুক্তির আওতায় তা করা হয়। তবে চুক্তি অনুযায়ী রাজনৈতিক অপরাধের বিষয়ে অভিযোগ থাকলে অপরাধীকে পাঠানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আশ্রয়দানকারী দেশ। ভারত ও বাংলাদেশের মধ্যে পলাতক অপরাধী বিনিময়ের আইনি ভিত্তি হল বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ আইন ১৯৭৪ এবং ২০১৩ সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তি, যা ২০১৬ সালে সংশোধিত হয়। চুক্তির আওতায় যেসব অপরাধের সাজা কমপক্ষে ১ বছর বা তার বেশি, শুধু সেসব অপরাধের ক্ষেত্রেই প্রত্যর্পণ কার্যকর করা যায়। এক্ষেত্রে অপরাধ যদি রাজনৈতিক হয় তাহলে প্রত্যর্পণ না করার বিধান রয়েছে। তবে হত্যা, অপহরণ এবং নাশকতার মতো গুরুতর অপরাধগুলোকে রাজনৈতিক হিসেবে গণ্য করা হয় না। আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেন, বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে ভারত সরকারের দৃষ্টিভঙ্গির ওপর। যদি ধরেও নেওয়া হয় কোনোভাবে হাসিনা দেশে ফিরলেন, তারপর যেহেতু তার মৃত্যুদণ্ড হয়ে আছে, তাকে সরাসরি কারাগারে নেওয়া হবে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনাকে একজন পালিয়ে যাওয়া সন্ত্রাসী হিসেবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরানো হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করা হবে। এ বিষয়ে সরকার ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অব্যাহতভাবে আলোচনা করে যাচ্ছে। গত ২১ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত চায়, যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন। তবে বিশ্লেষকরা বলছেন, নিকট ভবিষ্যতে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিশ্চিতভাবে বলা যেমন সম্ভব নয়, তেমনি সম্পূর্ণ অসম্ভব বলাও বাস্তবসম্মত হবে না। এক্ষেত্রে দেশে ফেরার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার, বিচারিক হেফাজত বা দীর্ঘ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকলে স্বেচ্ছায় ফিরে আসার সিদ্ধান্ত নাও নিতে পারেন হাসিনা। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। মন্ত্রিপরিষদ নতুন করে ঢেলে সাজানোর কথা ভাবছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনই আভাস মিলেছে বিএনপি নেতাদের কাছ থেকে। এতে বর্তমান কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাদ পড়ার পাশাপাশি নতুন কয়েকজন নেতা মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। আর তাই এমন পরিবর্তন নিয়ে জোর আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল অঞ্চলের ২১টি আসনের মধ্যে 18টিতেই জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। তাই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, মন্ত্রিসভায় এই অঞ্চলের প্রতিনিধিত্ব আরও বাড়বে। বর্তমানে বরিশাল অঞ্চল থেকে একজন মন্ত্রী, ৩ জন প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ এবং প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী রয়েছেন। তবুও অনেকের মতে অঞ্চলটির গুরুত্ব অনুযায়ী প্রতিনিধিত্ব এখনও পর্যাপ্ত নয়।
বিশেষ করে পটুয়াখালী জেলায় একজন প্রতিমন্ত্রী বিএনপির না হওয়ায় জেলার 4টি আসনের বিএনপি নেতাকর্মীরা নিজেদের কিছুটা বঞ্চিত মনে করেন। তাই মন্ত্রিসভায় পরিবর্তন করা হলে বরিশাল অঞ্চলের আরও কয়েকজন নেতাকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছেন তারা। নতুন করে মন্ত্রী হওয়ার আলোচনায় বেশি শোনা যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, বিজেপির চেয়ারপারসন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেনের নাম। এদের মধ্যে মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির একজন প্রবীণ নেতা। অন্যদিকে সেলিমা রহমান বর্তমানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং এর আগে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পটুয়াখালী 4 আসনের এমপি ABM মোশাররফ হোসেনকে নিয়েও স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা রয়েছে। অনেকের মতে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন আরও এগিয়ে নিতে তাকে মন্ত্রিসভায় রাখা প্রয়োজন। একইভাবে আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হলে ভোলার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তার এলাকার মানুষ। এছাড়া মুজিবুর রহমান সরওয়ার, আবুল হোসেন খান, আলতাফ হোসেন চৌধুরী, জয়নাল আবেদিন এবং নুরুল ইসলাম নয়নের মতো নেতারা মন্ত্রিসভায় জায়গা পেলে বরিশাল অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে বলেও মনে করেন স্থানীয় বাসিন্দারা। তাদের বিশ্বাস, বৃহত্তর বরিশালের বিভিন্ন উন্নয়নে শক্তিশালী প্রতিনিধিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হারার পর প্রথম রাজনৈতিক সভায় বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জি। বাংলাদেশে সংঘটিত হওয়া আলোচিত এক হত্যাকাণ্ডে জড়িতদের নাম গোপন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার এক রাজনৈতিক কর্মসূচিতে এমন বিস্ফোরক দাবি করেন তৃণমূল নেত্রী। বিধানসভার নির্বাচনে পরাজয়ের প্রায় 1 মাস পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বোমা ফাটিয়েছেন মমতা। মঙ্গলবারের রাজনৈতিক সভা থেকে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিষয়টি ইঙ্গিত করে মমতা বলেন, ওই হত্যাকারীদের রাজ্য পুলিশের STF গ্রেফতার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন পান তিনি। তাকে বলা হয় বিষয়টি যেন বাইরে না জানানো হয়। মমতা বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের STF গ্রেফতার করেছিল, জানিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। তার দাবি, ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে, সেখানে তাদের STF গ্রেফতার করে। কিন্তু এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে ফোন করে বলেন, রাজ্য পুলিশকে জানিয়ে দিতে বিষয়টি যেন বাইরে না যায়। মমতার দাবি, ওই খুন কাকে দিয়ে করানো হয়েছিল, কার কার নাম বেরিয়েছিল সব তার জানা। তার অভিমত, এতদিন কিছু না বললেও এখন অত্যাচারের শেষ সীমায় চলে যাওয়ায় মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি। মমতা বলেন, আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি দেশকে ভালোবাসি, দেশের স্বার্থে ওই নাম আমি বলবো না। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে STF অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের STF তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো অ্যাক্সিডেন্ট লাগতো, আমাকে তো কতবার বলেছে क्या चाहिए हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। শুনুন, আমাদের পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজকে আমার দুঃখ একটাই,
যাদের জন্য সারা জীবন করেছি, তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। তোমার এলাকায় যখন বাড়ি ভাঙে 7,000 লোক, আমি নিজে ফোন করে তোমাদের যেতে বলি, তোমরা যাচ্ছ না। দাঁড়াও ভাই, একটু চুপ করো। আমি আপনাদের বলি, আমি বলেছিলাম যখন মসজিদের মাইক কেড়ে নেওয়া হচ্ছিল যে তোমরা একটা কেস করো, করেনি সে। বকরিদের ব্যাপার নিয়ে আখরুজ্জামানকে দিয়ে মহুয়া মৈত্র কেস করলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের এমপি। আর যারা আজকে গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য, আমি বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। যদি কোনোদিন কোনো ভালো কর্ম করে থাকি, যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কর্মই ধর্ম মাথায় রাখবেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গত বছরের 12 ডিসেম্বর ঢাকায় গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গত 8 মার্চ পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ। অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের রিমান্ডে নেয়। এরপর থেকে ওই আসামিরা ভারতের কারাগারে বন্দী রয়েছেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly. জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন, মানবাধিকার এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে 6 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে দেয়া বক্তব্যে তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশগুলোর আস্থা ও সমর্থনের কারণেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন, যা তিনি বিনয় ও দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করেছেন। এ সময় তাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি। I would like to thank my Prime Minister, Mr. Tariq Rahman, for nominating me for the position of the President of the UNGA. বক্তব্যে তিনি উল্লেখ করেন, জাতিসংঘ বর্তমানে এমন এক সময় প্রবেশ করছে যখন বিশ্বব্যাপী সংঘাত, মানবিক সংকট, উন্নয়নগত স্থবিরতা এবং মানবাধিকার পরিস্থিতির অবনতির মতো নানা চ্যালেঞ্জ সংস্থাটির কার্যকারিতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। পাশাপাশি আর্থিক সংকটও জাতিসংঘের কার্যক্রম পরিচালনায় নতুন চাপ সৃষ্টি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি শান্তি ও নিরাপত্তা ইস্যুকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশের শান্তিরক্ষীদের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। খলিলুর সংঘাত প্রতিরোধ, রাজনৈতিক সমাধান, শান্তি প্রতিষ্ঠা এবং বেসামরিক জনগণের সুরক্ষাকে কেন্দ্র করে আরও কার্যকর ও সমন্বিত শান্তিরক্ষা কাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, 2030 এজেন্ডার লক্ষ্য অর্জনে এখনো বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। 2027 সালের এসডিজি সম্মেলনকে সামনে রেখে পিছিয়ে থাকা লক্ষ্যগুলো অর্জনে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া এসডিজি অর্থায়ন, ঋণ ব্যবস্থাপনার স্থায়িত্ব, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার এবং নারী ও কন্যা শিশুদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।